আপিল করার কোনো প্রয়োজন নেই, কার্যকরী নেই। তারা আইন মন্ত্রণালয় থেকে তারা অপিনিয়ন চেয়েছিল, মতামত চেয়েছিল, আইন মন্ত্রণালয় অপেক্ষা করেছিল, তারা আইন মন্ত্রণালয় কোনো অপিনিয়ন দেয়নি। সেহেতু তারা আলোচনা করে রায় পর্যালোচনা করে তারা গেজেট প্রকাশ করেছে এবং তারা আপিল করার কোনো কারণ দেখে না। এখন কেন আদালত থেকে জানানো হলো যে বললো যে নির্বাচন কমিশন ভেরি ইম্পর্টেন্ট রোল। তারা স্বাধীন নির্বাচন কমিশন, সাংবিধানিকভাবে স্বাধীন, তারা সিদ্ধান্ত নিতে পারে, তাদের উপস্থিতির প্রয়োজন এই কোর্টে। সেই জন্য আগামীকাল এটা একজন করেছে, আগামীকাল মাননীয় আদালত সুপ্রিম কোর্ট আপিলেট ডিভিশন নির্বাচন কমিশন শুনবে এবং নির্বাচন কমিশন তো বক্তব্য আমরা দেখাচ্ছি, অপিনিয়ন দেখাচ্ছি, পাবলিকলি আসছে, তাদের বক্তব্য পেশ করবে। কালকে আবার শুনানি হবে। কোর্ট চাইলে যে কোনো ব্যক্তিরই, যে কোনো প্রতিষ্ঠানেরই এই বক্তব্য নিতে পারে। আর এখানে তো নির্বাচন কমিশন কেন্দ্রিক ব্যাপারটা। নির্বাচন কমিশন আপিল করার অধিকার কার আছে? প্রার্থীর অথবা নির্বাচন কমিশন? প্রার্থী, প্রতিদ্বন্দ্বী প্রার্থী। আমরা যেটা হাইকোর্টে বলেছি, আমাদের শুনানি শুরু হয়নি এখনো, হাইকোর্টে বলেছি এটা তাপস সাহেব সে ক্ষতিগ্রস্ত হয়েছে মনে করতে পারে, আপিল তার করার অধিকার আছে। নির্বাচন কমিশনের কিন্তু কোনো রেওয়াজ নাই। তাদের ইলেকশন কমিশন একজন কর্মকর্তা বলেছেন, নির্বাচন কমিশনার বলেছেন যে তারা কখন আপিল করেন না, নির্বাচন ট্রাইব্যুনাল মামলাকে তারা আপিল করেন না, আদালতের আদেশ অনুযায়ী তারা কিন্তু বাস্তবায়ন করেন। এর কোনো রেকর্ড তাদের নেই। নির্বাচন কমিশন তো স্বাধীন চিন্তা করে সিদ্ধান্ত নেয়, পর্যালোচনা করে সিদ্ধান্ত নেয়। আর তাপস সাহেব কিন্তু আসেন না এখানে। আমরা হাইকোর্টে বলেছি আসলে তাপস সাহেব আসেন নাই, যারা মামলা করেছে ওরা তাপস সাহেবের ছদ্মনামে আসছে। তাপস সাহেব যে আদালতে এসে বক্তব্য রাখতেন সেই বক্তব্য তারা রেখেছিল হাইকোর্টে মামলা রিজেক্ট করে দিয়েছে। সুপ্রিম কোর্টে একই কথা, একই বক্তব্য রাখছে। আর যেহেতু ট্রাইব্যুনাল ইলেকশন কমিশন আপিল করে না, আপিল করে নাই, আপিল করার সুযোগ নাই, কারণ কন্টেস্ট তো দুই পার্টির পক্ষগতের সাথে, আর নজিরও নাই। আপনার এখানে হলো নির্বাচন কেউ ডিসপিউট অ্যারেঞ্জ করলে ট্রাইব্যুনালে যেতে হবে, গেজেট প্রকাশ 30 দিনের ভিতর, এবং সে ট্রাইব্যুনাল রায়ের এগেনস্টে আপিলের ট্রাইব্যুনালে যেতে হবে। কিন্তু আপিল কেউ করেন নাই, তারপর হিসাবে করেন আপিল। লিগেল ওপিনিয়ন তো সবার থেকে নিতে পারে, রাষ্ট্র নেয় না। এইটার আপনার অ্যাসিস্ট্যান্স ইন মেকিং ডিসিশন ইলেকশন কমিশন বলেন, সরকার বলেন, প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, যে কোনো ওপিনিয়ন নিতে পারে লয়ার থেকে, সে প্রিভিলেজ ডকুমেন্ট। সিদ্ধান্ত কিন্তু নির্বাচন কমিশনের। প্রথম হলো যে নির্বাচন গভর্নমেন্টের দায়িত্ব ছিল, আইনগত দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব, তাকে শপথ দেওয়া। শপথ সে চেয়েছে, যদি শপথ কেউ না নেয় 30 দিনের ভিতরে, তখন তার মামলা আর কোনো আইনগত অধিকার থাকে না। কিন্তু ইশাক সাহেব তিনি শপথ দেওয়ার জন্য চিঠি লিখেছে, লিখিত রিসিভ আছে, আপনারা জানেন, লিগাল নোটিশ দিয়েছি আমরা। তারপর সর্বশেষ 26 তারিখ সকালবেলা ফার্দার রিমাইন্ডার তাগিদ নোটিশ দিয়েছি। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল, সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। যেহেতু সুতরাং তার পর্যবেক্ষণ রয়ে গেল। ইশাক তো শপথ চেয়েছিল 30 দিনের ভিতর, যেহেতু সরকার দেয়নি, ইশাকে তখন ফল নাই, সুতরাং আইনগতভাবে সরকার দিতে হবে। সে ডিমান্ড করছে, সেই জন্য ডিমান্ড করতেছে, এখনো ডিমান্ড করতেছে। তার কিন্তু আইনগত অধিকার রয়ে গেছে তার পুরোপুরি। তো আমার মনে হয় সরকার দিচ্ছে না, সরকারি ডিফল্ট, তারা আদালত অবমাননা করছে। তারা আইনের শাসনে বিশ্বাস করলে তারা কিন্তু এটা করতো না। আর বলছে যে আর চট্টগ্রাম অলরেডি দিয়ে দিয়েছিলাম তারা। একই সরকার, এই তন্ত্র সরকারের সময় চট্টগ্রামে সেখানে ডক্টর সাদাতকে তারা শপথ দিয়েছেন। এমনকি 2-3 সপ্তাহ আগে তাকে প্রতিমন্ত্রী পদমর্যাদা দিয়েছিলাম। কেন ডিসক্রিমিনেট করবেন আপনি? একই সরকার, ভিন্ন সরকারের এক কথা ছিল। একই সরকার, একজনকে দিবেন আরেকজন দিবেন না।
দিস ইজ দ্য ম্যান্ডেট অফ দ্য কনস্টিটিউশন, ক্লিয়ার ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন। সরকার দেয়নি, শুধু আমাদের কত অ্যাকশন রয়ে গেছে, ইশতিয়াকের কত অ্যাকশন রয়ে গেছে। ইশতিয়াক তো দাবি করছে, সরকার দেয়নি, সরকার দিতে বাধ্য আইন করতে হবে। আজকে মহামান্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে, যেই বেঞ্চে বাংলাদেশের প্রধান বিচারপতি সভাপতিত্ব করে থাকেন, সেই বেঞ্চে এই সিভিল পিটিশন ফর লিভ টু আপিল মামলাটির শুনানি শুরু হয়েছে। পিটিশনারের পক্ষে শুনানি করেছেন সিনিয়র অ্যাডভোকেট এবং সিনিয়র কাউন্সিল জনাব মোহাম্মদ হোসেন লিপু স্যার। তিনি মহামান্য আপিল বিভাগকে দেখিয়েছেন যে ট্রাইব্যুনালে যে মামলার রায়টি অর্জিত হয়েছিল সেখানে জায়গান্তিক ফ্রড করা হয়েছিল, পদে পদে বিভিন্নভাবে সেখানে আইনের যে রীতিনীতি তার ব্যত্যয় ঘটানো হয়েছিল। সেখানে জনাব ইশরাক হোসেনের পক্ষে যারা সাক্ষী দিয়েছেন সেখানে অনেক ধরনের ইলিগালিটিস ছিল এবং মামলা আর্জি সংশোধনের ক্ষেত্রেও আইনের যে রীতিনীতি রয়েছে সেগুলোর ব্যত্যয় ঘটানো হয়েছে, সেগুলো মানা হয়নি। এ পর্যায়ে জনাব সিনিয়র মোহাম্মদ হোসেন লিপু সাহেব তিনি যখন শুনানি অ্যাডভান্স করছিলেন, শুনানি অব্যাহত রাখছিলেন, এক পর্যায়ে বাংলাদেশের প্রধান বিচারপতি তিনি জানতে চান যে এই মামলায় শুরু থেকেই দ্য বল হ্যাজ বিন ইন দ্য কোর্ট অফ দ্য ইলেকশন কমিশন অল দ্য ম্যাটেরিয়াল টাইম। তারা এই মামলাতে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কিনা বা আপিল ফাইল করেছিল কিনা বা তাদের পদ্ধতি, এরপরের তাদের অবস্থান কি ছিল। তখন লার্নের সিনিয়র জানান যে ইলেকশন ট্রাইব্যুনাল এই মামলায় পার্টি ছিল, কিন্তু তারা এই মামলায় প্রতিদ্বন্দ্বিতা করেনি, এমনকি এই রায় হওয়ার পরে তারা আপিলও ফাইল করেনি। আপিল ফাইল না করে তারা গেজেট প্রকাশ করে দিয়েছে এবং আমরা যখন এই রিটটি মহামান্য হাইকোর্ট বিভাগে ফাইল করি তখনও নির্বাচন কমিশনকে আমরা কপি সার্ভ করেছি, কিন্তু হাইকোর্টেও তারা প্রতিদ্বন্দ্বিতা করেনি। মহামান্য আপিল বিভাগেও তাদেরকে রেসপন্ডেন্ট নাম্বার 3 এবং 4 হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে, কিন্তু আজকে শুনানিতেও নির্বাচন কমিশনকে প্রতিনিধিত্ব করে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। এ পর্যায়ে বাংলাদেশের প্রধান বিচারপতি তিনি বলেন যে এই মামলায় নির্বাচন কমিশনের বক্তব্য শোনা দরকার, সেজন্য এই মামলার আজকের শুনানি তিনি মুলতবি করেছেন এবং আগামীকালকে নির্বাচন কমিশনকে হাজির হওয়ার জন্য, অর্থাৎ নির্বাচন কমিশনের যিনি প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের সচিব তাদের বক্তব্য শোনার জন্য আগামীকালকে এই মামলাটির শুনানি মুলতবি করেছেন এবং রেজিস্ট্রার জেনারেল অফিসের মাধ্যমে তাদেরকে নোটিশ ইস্যু করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। এটা আপনারা জানেন যে আইনের বিধান অনুযায়ী কোনো পক্ষ নিজেরাও এসে বিজ্ঞ মহামান্য আদালতের কাছে বক্তব্য উপস্থাপন করতে পারে অথবা আইনজীবীর মাধ্যমে উপস্থাপন করতে পারে। এই সিদ্ধান্তটা আসলে নির্বাচন কমিশন নেবেন যে তারা তাদের বক্তব্য কিভাবে উপস্থাপন করবেন। এটার লিগ্যাল পয়েন্ট অফ ভ্যালু হলো, আপনারা জানেন যে এই মামলাটি যিনি করেছেন তিনি সুপ্রিম কোর্টের একজন আইনজীবী এবং সচেতন নাগরিক হিসেবে করেছেন। তিনি মামলা করার আগে নির্বাচন কমিশনকে কিন্তু একটি নোটিশ ডিমান্ডিং জাস্টিস পাঠিয়েছিলেন। সেখানে 27 এপ্রিল 4:01 তাদেরকে ইমেল যুগে সেই নোটিশটি পাঠানো হয়। নোটিশে স্পষ্ট করে তাদের উপরে এই মামলাতে যে অনেক ফ্রড হয়েছে, অনেক ইলিগালিটিস হয়েছে সেগুলো উল্লেখ করে তারা কেন আপিল করবে না সে মর্মে তাদেরকে নির্দেশনা চেয়ে তাদেরকে কিন্তু সেই নোটিশটি প্রেরণ করা হয়েছিল। আপনারা জানেন যে বিকাল 4টায় এই নোটিশটি প্রেরণ করার পরে ওই দিনই গভীর রাতে রাত 10টায় তারা গেজেট নোটিফিকেশন তারা জারি করে। এজন্যই মহামান্য আপিল বিভাগ তাদের বক্তব্য শোনার জন্য, নির্বাচন কমিশনের বক্তব্য শোনার জন্য, তাদের অবস্থান ব্যাখ্যা করার জন্য তাদেরকে আগামীকালকে এই মামলায় হাজির থাকার আদেশ দিয়েছে।